এর রেসিডেন্ট হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। এফসিপিএস পার্ট 1 পড়েছি নিউরোসার্জারিতে, অ্যান্ড এমআরসিএস পার্ট এ পড়েছি আন্ডার রয়্যাল কলেজ অফ সার্জনস এডিনবার্গ থেকে। টুডে আমরা একটা ভিন্ন ধরনের একটা সেশন নিয়ে এসেছি জেনেসিস এর পক্ষ থেকে আপনাদের জন্য। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পার্টিকুলারলি আমাদের কাছে দেখা যায় যে একটা কোশ্চেন খুবই ইনভেরিয়েবলি এখন আসছে, যে কোশ্চেনটা আর কি সেটা হচ্ছে যে ভাইয়া বা আপু, আমরা তো এফসিপিএস পরীক্ষা দিয়েছি বা প্রিপারেশন নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এমআরসিএস পরীক্ষা, যেটা অনেকেরই টার্গেট থাকে, এটা তো এই পরীক্ষাটা আমরা দিতে পারবো কিনা সেম প্রিপারেশনের উপর বেসিক করে, অথবা দিলেও সেটা আমরা কবে দিতে পারবো, বা আমাদের এর সাথে এডিশনাল আর কি কি পড়তে হবে। এ জাতীয় কোশ্চেন দেখা যায় খুব কমনলি আমাদের কাছে। এই জাতীয় কোশ্চেন হয়তো স্ক্যাটারলি সবার কাছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জুনিয়র আমাদেরকে এই জাতীয় কোশ্চেন জিজ্ঞেস করে থাকে, এবং আমরা হয়তো সেটাকে আনসার করি নিজেদের মতো করে, নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই যে মানে একটা খুব মানে প্রচলিত একটা কোশ্চেন, এই কোশ্চেনটারই একটা প্রিসাইজ এন্ড যেটা সত্যি কথা যে একটা একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স মানুষদের থেকে শুনে একটা আনসারের জন্যই মূলত আমাদের আজকের এই সেশনটার আয়োজন করা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্টলি আমি আপনাদেরকে প্রথমে একটা বেসিক শেয়ার করতে চাই আপনাদের থেকে। সেই বেসিকটা হচ্ছে যে এমআরসিএস বা এফসিপিএস এর মানে কি, যে যে কোনো একটা দেশের সোসাইটি অফ সার্জনের যে কলেজটা থাকে সেটার মেম্বারশিপ বা ফেলোশিপ যে এক্সামটা, সেই এক্সামটার কিন্তু একটা বেসিক থাকে। সেই বেসিকটা কি, যে আমরা ক্লিনিক্যাল বেসড কিছু কোশ্চেন দিয়ে ডক্টরদেরকে জাজ করব, এটাই থাকে মূল বেসিক। এবং তার উপর মানে সেটার কারণেই মূলত আমাদের দেশের এক্সপিএস বলেন বা তাদের দেশের এমআরসিএস, এই কোশ্চেন প্যাটার্নটার ভিতরে বেশ কিছুটা সিমিলারিটিস থাকে। কারণ আফটার এমবিবিএস অ্যান্ড বিফোর পোস্ট গ্রাজুয়েশন একটা ডক্টরের কি কি ক্লিনিক্যাল জিনিস জানতে হবে সেটার উপর মানে বেসিক করে কোশ্চেনটা করা হয়, যার কারণে দেখা যায় যে এফসিপিএস বা এমআরসিএস এর কোশ্চেন প্যাটার্নে বেশ ভালো রকমের একটা সিমিলারিটি লক্ষ্য করা যায়। সেই ক্ষেত্রে আহ তো মানে আমরা হচ্ছে এই জন্য হচ্ছে যে এফসিপিএস, আমি নিজেও যখন এফসিপিএস অ্যাপিয়ার করি তার আগে সিনিয়রদের পরামর্শে আমি ইএমআরসিএস এটা সলভ করে এসে দেখলাম যে আমার বেশ কিছু কোশ্চেন বা টপিক কমন আসছে। আবার এফসিপিএস এর পর এমআরসিএস অ্যাপিয়ার করাটা বেশ ইজি লাগছিল, কারণ হচ্ছে যে অনেক কিছু আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল। তো মূলত এই ব্যাপারে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স এন্ড ভালো একটা নলেজ মূলত শেয়ার করার জন্যই এই সেশনটাতে এর পরবর্তী ধাপে আমরা আমাদের জেনেসিসের রেসপেক্টেড এন্ড জনপ্রিয় মেন্টর এবং হচ্ছে আমাদের আজকের এই সেশনের স্পিকার, আমরা চলে যাব মাইক শেয়ার করব ডক্টর নাহিদা আক্তার নিপা আপুর সাথে। উনি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছেন প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এন্ড এমআরসিএস পার্ট এ করেছেন আন্ডার রয়্যাল কলেজ অফ সার্জনস ইউকে থেকে। আপু, আপনাকে মাইক শেয়ার করছি ফর ইওর পরামর্শ টু আস। ধন্যবাদ। আপু অবন্তী আপুকে আপুকে কংগ্রেচুলেট করতেছি আপুর ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য। তো আজকে আমাদের সেশন যেটা সেটা হচ্ছে যে এমআরসিএস পার্টে সম্পর্কে। রিসেন্টলি আমাদের এফসিপিএস পার্টের রেজাল্ট হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে। এফসিপিএস এর মানে এখন পর্যন্ত একদম ধামাকা টাইপের একটা রেজাল্ট। সেটা হচ্ছে যে 900+। আমরা ফিউচার সার্জন পেতে যাচ্ছি এই একটা সেশন থেকে। তো আমি প্রথমেই যদি রেজাল্টটা নিয়ে কথা বলি, যে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন যে আমাদের ট্রেনিরা ক্ষতিগ্রস্ত হবে, কেউ বলছেন যে এত পাশ করানো ঠিক হয়নি, কেউ বলছেন সাবজেক্ট স্যাচুরেটেড হয়ে যাবে। কিন্তু আমি না ব্যাপারটা পজিটিভলি নিতে চাই। কেন আমি পজিটিভলি নিতে চাই সেটা আমি বলি। দেখেন, একটা সময় সার্জারির অবস্থা কোথায় ছিল? আমরা যখন এফসিপিএস পরীক্ষা দিই, আমাদের সেশনটা যখন এফসিপিএস পরীক্ষা দেয়, তখন পেরিলপস পড়ানোর মতো খুব ভালো mentor কিন্তু তখন জেনেসিস থেকে 2-3 জন মেন্টর ছিল। কিন্তু এখন দেখেন আপনারা বেরিলাপস যে পড়েন, বেরিলাপসে যে এত এত পড়ানোর এত এত মেন্টর যে তৈরি হয়েছে, সেটা কিভাবে হয়েছে? কারণ পাশ রেট আস্তে আস্তে বাড়ছে। এট দ্য মানে সেম থিং আপনি আপনার সার্জিক্যাল ফিল্ডে চিন্তা করেন। আজ থেকে 5 বছর আগে আজ থেকে 5 বছর আগে
এখন বাংলাদেশে যে অ্যাডভান্স সার্জারি গুলো হচ্ছে সেগুলো কিন্তু হতো না, 5 বছর আগেও হতো না। এখন বাংলাদেশের সার্জিক্যাল ফিল্ডটা অনেক বেশি এগিয়ে গিয়েছে, স্পেশালি ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, ব্রাঞ্চ অর্থোপেডিক্স, নিউরো সার্জারি তো অনেক দূর চলে গেছে, প্লাস্টিক সার্জারি, ইএনটি বলেন, এখন হচ্ছে অনেক ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে। তাহলে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে হচ্ছে আমার সাবজেক্ট স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। দেখেন, সাবজেক্ট কোনোভাবেই স্যাচুরেটেড হবে না। কারণ হচ্ছে আমাদের আহ, যে আমি যদি বলি আমাদের জনসংখ্যা বাড়তেছে, ঠিক আছে, তারপর হচ্ছে নতুন নতুন ডিজিজ আইডেন্টিফাই হচ্ছে, অনেক পেপার আসতেছে, ঠিক আছে, তারপর অনেক নতুন নতুন সার্জিক্যাল টেকনিক আসছে। ঠিক, এখন এজ এ সার্জন, একটা সময় ছিল একজন জেনারেল সার্জন উনি সবই করতো, ঠিক আছে? উনি ছিলেন হেড টু টো সার্জন। এখন কিন্তু জেনারেল সার্জারিতে যারা আছেন তারাও সাব স্পেশালিটি ভাগ করে। আপনি যদি অর্থোপেডিক্স এর কথা বলেন, অর্থোপেডিক্স এ যারা আছেন তারাও কি করছেন, তারা কিন্তু তার সাব স্পেশালিটি, কেউ শুধুমাত্র হয়তো, কেউ চিন্তা করেন যে আমি শুধুমাত্র হেড নিয়ে কাজ করবো, কেউ চিন্তা করেন যে আমি স্পোর্টস মেডিসিনে চলে যাবো, কেউ চিন্তা করেন আমি শুধুমাত্র নি নিয়ে কাজ করবো, নি স্পেশালিস্ট। তো এইরকম হাজার হাজার স্পেশালিস্ট, যতদিন যাবে প্রযুক্তিগত উন্নয়ন হবে এবং হচ্ছে সার্জারি ফিল্ডেও উন্নতি হবে, ঠিক আছে। এবং আমরা এই যে এইবার এত যে এফসিপিএস পাস করেছি, যে এত বেশি পাস পাস করেছে, হতাশ হয়ে যাওয়া, আমি মনে করি যে এখানে হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, অনেকে সাবজেক্ট চেঞ্জ করতে চান, যেমন হচ্ছে প্ল্যাটফর্মে কয়েকজন পোস্ট দিয়েছেন যারা হচ্ছে অর্থোপেডিক্স আছেন, অর্থোপেডিক্স থেকে, কারণ হচ্ছে অর্থোপেডিক্স অনেক পাস করেছে, অর্থোপেডিক্স আমি যতটুকু শুনছি 600 জন পাস করেছে। এখন আমার কাছে না, আমি মনে করি যে আপনাদের যদি এই ব্যাপারটা, আপনি যেখানে চান্স পেয়েছেন, আপনার রিজিক এখানে আছে, আপনি এটা কন্টিনিউ করেন। আমি মনে করি যে হচ্ছে আপনার এজ অর্থোপেডিক সার্জন সবকিছু আপনার করতে পারবেন না, আপনি যে কোনো একটা জায়গায় স্পেশালিটি অর্জন করবেন, তখন আপনার কলিগরাই আপনার কাছে পেশেন্ট করবে। আমার কাছে এটা, এই জিনিসটা আমার কাছে এমন মনে হয়। তো যাই হোক, আমরা আজকে এখানে আছি এমআরসিএস নিয়ে। তো যারা এফসিপিএস এত সার্জারিতে এত কেন পাশ হয়ে গেল সেটা নিয়ে যারা একটু হতাশ, তাদের বলে তাদেরকে আমি বলবো হতাশ হবেন না। আপনি আপনার নলেজ, আপনার স্কিল, এই জিনিসগুলো বাড়ান, তাহলে সেই ক্ষেত্রে মানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি স্কিল থাকে আপনার পেশেন্ট থাকবে, আপনার যদি স্কিল থাকে আপনার ওই ওভার স্যাচুরেটেড সাবজেক্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি নিজেকে আলাদা করে নিতে পারবেন। তো এই যে নিজেকে আলাদা করার কিভাবে, নিজেকে কিভাবে আপনি আলাদা করবেন, আপনি নলেজ গেইন করবেন, স্কিল গেইন করবেন। এখন কথা হচ্ছে যে আপনি নিজের এক্সপ্রেস কিভাবে করবেন। বিভিন্ন স্পেশালিটি আছে, বিভিন্ন কাজ আছে, সেগুলো আপনি শিখবেন। তো এর মধ্যে হচ্ছে আপনার নলেজ, সার্জিক্যাল নলেজ বাড়ানোর জন্য একটা সহজ একটা পথ যেটা, সেটা হচ্ছে যে এমআরসিএস। আমি আমার আমার ক্ষেত্রে বলতে পারি, এবং আমার সাথে যারা কলিগ আছেন এমআরসিএস করা, তাদের যদি বলি যে সার্জিক্যাল নলেজ মানে সার্জিক্যাল নলেজ বলেন, কনফিডেন্স বলেন, তাদের একটু ডিফারেন্ট। আপনি যখন ডিউটি শুরু করবেন, আপনি যখন ট্রেনিং এ ঢুকবেন, তখনই কিন্তু আপনি দেখতে পাবেন যে হচ্ছে যারা এমআরসিএস করা থাকে তাদের নলেজের লেভেল, ক্লিনিক্যাল নলেজ একটু ডিফারেন্ট থাকে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আমি এমআরসিএস রিলেটেড, যে আপনি এমআরসিএস এর প্রিপারেশন কিভাবে নেবেন, কিভাবে শুরু করবেন, সেই ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো। জাস্ট মিনিট, লেট মি শেয়ার দ্য স্লাইড। ওকে, তো আহ, অবন্তী আমার পরিচয় দিয়েছে, বলে দিয়েছে অলরেডি, আমি ডক্টর নিতা ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজে আছি, প্লাস্টিক সার্জারিতে, অল অ্যাবাউট প্লাস্টিক সার্জারি। তো প্রথমেই আমি আপনাদের সবাইকে বলছি, সার্জনস লাইফে হতাশ হওয়ার কিছু নাই, যে অনেক বেশি পাশ করে, আসলে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনি আপনার ফিল্ডে, আপনি যদি ক্যাপাবল হন, আপনি আপনার ফিল্ডে ভালো করবেনই, ঠিক আছে। এবং আমরা আশা করতে পারি আগামী 10 বছর পরে বাংলাদেশের সার্জিক্যাল ফিল্ডটা আরো অনেক বেশি উন্নত হবে। আমরা আর ব্যাংকক যাব না সার্জারি করতে, ব্যাংকক থেকে মানুষজন এখন বাংলাদেশে আসবে, ঠিক আছে। যদিও কথাটা একটু ডিফারেন্ট হয়ে গেল, হাস্যকর হয়ে গেল, বাট আমরা আশা করতেই পারি, যেহেতু এত এত সার্জন আমরা সামনের দিনগুলোতে পাবো। সো হোয়াট ইজ আমার সিএস? ইট ইজ মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস। এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড সার্জিক্যাল কোয়ালিফিকেশন। আপনি যদি চিন্তা করেন যে আপনি বাংলাদেশে একটা সময় যদি চিন্তা করেন যে বাংলাদেশের কোনো একটা সময় যদি আপনি চিন্তা করেন আপনার একটা পা বাইরে রাখা উচিত, তাহলে আমি বলবো অ্যাজ এ সার্জন আপনাকে অবশ্যই এমআরসিএস করা উচিত। এখন বাজারে যেটা প্রচলিত আছে সেটা কি, সেটা হচ্ছে যে এমআরসিএস করে তো ইউকে তে জব হচ্ছে না, এটা তো ইউকে রিকগনাইজড ডিগ্রি। ইটস নট অনলি ইউকে রিকগনাইজড ডিগ্রি, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডিগ্রি, ঠিক আছে। শুধুমাত্র ইউকে না, আপনি মিডল ইস্টের মধ্যে এমআরসিএস যদি আপনার কমপ্লিট করা থাকে, আপনি মিডল ইস্টের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
এছাড়া অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানে যেটা হয় সেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা পাশ করতে হয়। সেখানে কি এমআরসিএস কোনো কাজে লাগে না? আমি কিন্তু জানতাম যে এমআরসিএস কোনো কাজে লাগে না। বাট সেখানে যারা জব করছে, সেখান থেকে, যে ওই সব জায়গায় অস্ট্রেলিয়ায় যারা হচ্ছে বিভিন্ন পোস্টে জব করে, সেখান থেকেও কিছু কিছু ডক্টর আমাদের জেনেসিস আউটলেয়ারে ওনারা হচ্ছে এমআরসিএস পার্টের কোচিং করেছেন। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এমআরসিএস কোনো ভ্যালু আছে অস্ট্রেলিয়াতে? তখন ওরা বলছিল অবশ্যই, আমি যদি সার্জিক্যাল ট্রেনিং হিসেবে ঢুকতে চাই অথবা যদি আমি সার্জিক্যাল কোনো পোস্ট চাই, অবশ্যই আমার এমআরসিএস লাগবে এবং এমআরসিএস আমার সিভিটাকে হাই করবে। ঠিক আছে, এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি দেখেছি। সো ওইটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ইউকেতে জব নেই। আর আপনি যদি বলেন ইউকেতে জব নেই, ইউকেতে জব পাওয়া কঠিন বাট অসম্ভব না। খুব রিসেন্টলি আমাদের দুজন মেন্টর কিন্তু একজন নিউরোসার্জারি রেজিস্ট্রার হিসেবে গিয়েছেন আর একজন প্লাস্টিক সার্জারি রেজিস্ট্রার হিসেবে গিয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে ওনাদের সাথেও দেখা হবে। তো রয়্যাল কলেজ ডিগ্রিটা দিয়ে থেকে এই যে এমআরসিএস এর মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জন, 4টা কলেজ রয়্যাল কলেজ আছে আমাদের: ইংল্যান্ড, এডিনব্রা, গ্লাসগো অ্যান্ড আয়ারল্যান্ড। তো এখন হচ্ছে আপনি এমআরসিএস কেন দিবেন? এই যে 900 950 ডক্টর এবার এমআরসিএস এফসিপিএস পার্ট 1 পাশ করেছে, তাদের মধ্যে থেকে আপনি আপনার কেরিয়ারকে যদি প্রোগ্রেস করতে চান এবং হচ্ছে স্ট্রং একটা সার্জিক্যাল ফাউন্ডেশন যদি চান, তখন আপনি এমআরসিএস করবেন। ঠিক আছে, এখন আসেন এমআরসিএস পার্টের এমআরসিএস এক্সাম দুইটা পার্ট, একটা হচ্ছে পার্ট এ, একটা পার্ট বি। পার্ট এ যেটা, সেটা আমাদের পরীক্ষার মতোই। সেটা কি? সেটা হচ্ছে এসবিএ বেসড এক্সাম। আমাদের কি থাকে? এমসিকিউ থাকে, সাথে এসবিএ থাকে। সামনের দিনগুলোতে হয়তো শুধুমাত্র এসবিএ চলে আসবে। যাই হোক, আর পার্ট বিটা হচ্ছে অস্কি। অস্কিটা কেমন? আমাদের যেমন ওসপি হয়, বাট এটা মোর স্ট্রাকচার। এই পরীক্ষাটা মোর স্ট্রাকচার। এখন পার্টের ফরম্যাটে যেটা আছে, সেটা হচ্ছে যে আমাদের পার্ট এটা টোটাল, আমাদের পার্ট এটা হচ্ছে টোটাল 5 আওয়ারের এক্সাম। এটা হচ্ছে দুইটা পার্টে হয়, পেপার 1 এন্ড পেপার 2। পেপার 1 হচ্ছে আমার হচ্ছে মার্ক 5 আওয়ার্স, এবং হচ্ছে আমার হচ্ছে টোটাল কোশ্চেন থাকবে 300। 300-এর মধ্যে আমার পেপার 1 সকালবেলা যেটা হয়, একদিনেই পরীক্ষা হবে। সকালবেলা যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড বেসিক সায়েন্স থাকবে। এখানে হচ্ছে কোশ্চেন 180 মার্ক এবং এটা 3 ঘন্টা। এরপর আপনি 1 ঘন্টার একটা ব্রেক পাবেন। 1 ঘন্টার ব্রেকের পরেই আমাদের পেপার 2 শুরু হয়ে যাবে। পেপার 2টা হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল। ঠিক আছে, এখানে কি কি টপিক থাকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সেম ডেতেই পরীক্ষা হবে। আগে যেমন হচ্ছে এফসিপিএস 3 দিনে হইতো, এখন এফসিপিএস একদিনে হচ্ছে। এটাও সেম, একদিনেই পরীক্ষা হবে। আপনার হচ্ছে টোটাল 5 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা আপনি ব্রেক পাবেন, তাহলে আপনি টোটাল 6 ঘন্টা। ঠিক আছে, আপনি বিসিপিএস এ পরীক্ষা দেন 3 ঘন্টার, এই বিসিপিএস এ আপনি, আর এখানে হচ্ছে আমার টোটাল কোশ্চেন থাকে কত? 300 কোশ্চেন থাকে। পেপার 1-এ থাকবে 180, আর হচ্ছে পেপার 2-তে থাকবে 120। তা এখন আসেন পেপার 1-এ আমাদের কি কি পড়তে হয়। পেপার 1-এর জন্য আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এই জিনিসগুলো, ফার্মাকোলজি, এগুলা থাকে। তো এগুলাতে হচ্ছে কোশ্চেনগুলো কেমন থাকবে, যে পরপর অনেকগুলো অ্যানাটমি কোশ্চেন থাকবে, একটা অ্যানাটমি, একটা ফিজিওলজি, একটা প্যাথোলজি, এরকম টাইপের কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে আসেন পেপার 2। পেপার 2-তে থাকবে কি? সার্জিক্যাল প্রিন্সিপালস। সার্জিক্যাল প্রিন্সিপালস জিনিসটা কি? সার্জিক্যাল প্রিন্সিপালস জিনিসটা হচ্ছে যে আমাদের বেলি ল্যাবসের যে সার্জিক্যাল প্রিন্সিপালস এর যে পার্টটুকু আছে, এতটুকুই, এর বেশি কিছু না। আপনি বেলি ল্যাবসে যা পড়েন সেটাই, জাস্ট ডিফারেন্ট ওয়েতে এখানে কোশ্চেন গুলো হয়। তারপরে সবচেয়ে বেশি কোশ্চেন আসে ট্রমা থেকে, ক্রিটিক্যাল কেয়ার থেকে। ক্রিটিক্যাল কেয়ার জিনিসটা কি, সেটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেমন ধরেন ক্রিটিক্যাল কেয়ার থেকে কেমন কেমন ধরনের কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন থাকে, যেমন হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস। মানে হচ্ছে যে আপনি অ্যাজ এ সার্জন, আপনার কোনো একটা পেশেন্ট হঠাৎ করে যখন হচ্ছে খারাপ হয়ে যাবে, সেই পেশেন্টগুলোকে, যেমন হচ্ছে শক, ঠিক আছে, বার্নের পেশেন্ট ম্যানেজ করা, এই জিনিসগুলাই হচ্ছে, এই পেশেন্টগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, এগুলাই, খুব বেশি কিছু না। তারপর হচ্ছে কি আছে, পেরি অপারেটিভ। পেরি অপারেটিভ কি? পেরি অপারেটিভের মধ্যে আমাদের কি কি পড়া লাগে? পেরি অপারেটিভে প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এই যে এখানে যে যত কমপ্লিকেশন গুলো থাকে সেগুলো ম্যানেজ করা। দ্যাটস ইট, খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, আপনি এমআরসিএস পার্টে, এফসিপিএস পার্টে 1-এ যে প্রিপারেশন নিয়েছেন, এমআরসিএস এ সেম প্রিপারেশন, জাস্ট হচ্ছে কোশ্চেনের টেস্ট, যদি বলি কোশ্চেনের টেস্টটা ডিফারেন্ট। এবং হচ্ছে এবার আপনারা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, আমি জেনেসিসে আপনাদের একটা মক নিয়েছিলাম। আমি মকে দেখেছি অ্যানাটমিতে আপনাদের হিউজ নলেজ, এবং এই নলেজ এমআরসিএস পার্ট এ পাশ করার জন্য যথেষ্ট আমার মতে আমার যে এত বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট, জেনেসিসের অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ মেন্টর, এবং হচ্ছে এমআরসিএস এর এতদিন কাজ করার পরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি, আপনাদের যে অ্যানাটমি বলেন, ফিজিওলজি বলেন, আপনাদের যেই লেভেলের নলেজ, ডেপথের নলেজ আছে, সেটা জাস্ট হচ্ছে আপনি সিস্টেম কাজে লাগাবেন, আপনার পরীক্ষায় পাশ হয়ে যাবে। এখন আসেন এমআরসিএস পার্টের জন্য আপনাকে কি করা লাগবে। আমি বলছিলাম যে আপনার অ্যানাটমি অনেক ভালো পারেন, শুধু এখন হচ্ছে আপনি এসবিএ তে
ফোকাস করবেন এবং হচ্ছে টেকনিক্যালি সেগুলো সলভ করার চেষ্টা করবেন। যদি সলভ করতে চান আমরা মেন্টর আছি, ঠিক আছে? যদি সমস্যা হয় কোশ্চেন সলভ করবেন, বারবার রিভিশন দিবেন এবং কি করবেন সময়, যেহেতু আপনার জন্য টাইম ফিক্সড, ঠিক আছে? কারণ হচ্ছে যে ইসে যেটা থাকে সেখানে যেটা থাকে সেটা হচ্ছে যে মানে বিশাল বড় বড় কোশ্চেন থাকে। কোশ্চেনটা যদি আমি যদি আপনাকে যদি পয়েন্টার দিয়ে যদি দেখাই, ঠিক আছে? কোশ্চেনটা থাকবে মানে আপনার একটা স্লাইডের হাফ স্লাইড থাকবে হচ্ছে কোশ্চেন, আর হচ্ছে নিচে হচ্ছে থাকবে অপশনগুলা। তাহলে যেটা করতে হয় সেটা কোশ্চেন পড়তেই আপনার একটা কোশ্চেনের জন্য আমরা 1 মিনিট করে সময় পাই। কোশ্চেন করতেই যদি আমার 45 সেকেন্ড সময় চলে যায়, তারপর হচ্ছে 5টা অপশন পড়তে আমার কতক্ষণ লাগবে? সেই কারণে টাইম ধরে ধরে আমাদেরকে মকগুলা দিতে হবে। জাস্ট এতটুকুই। এখন কথা হচ্ছে যে এমআরসিএস পার্টের জন্য জেনেসিস আউটলায়ার থেকে আপনাদের জন্য আমাদের কি আছে। তো জেনেসিস আউটলায়ার থেকে আপনাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের 2টা ব্যাচ আছে, একটা লং ব্যাচ একটা রেগুলার ব্যাচ। লং ব্যাচে থাকে হচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন ক্লাস থাকে শুক্রবার দিন, যারা মনে করেন যে আমি আস্তে ধীরে প্রিপারেশন নিতে চাই তাদের জন্য। আর যারা চিন্তা করেন যে না আমি আমি সময় দিতে পারবো, তাদের জন্য 2টা ক্লাস, সেটা রেগুলার রেগুলার ব্যাচে। এখন হচ্ছে যে আমাদের লেকচার ক্লাস আছে 24টা, 24 লেকচার ক্লাস আছে, প্লাস প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে এক্সাম থাকবে, এক্সামের পর একটা সলভ থাকবে। এবং পুরা আপনার হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে আপনি কি পাবেন? আপনি পাবেন হচ্ছে 5টা সাবজেক্ট ফাইনাল। 5টা সাবজেক্ট ফাইনালের পরে আমাদের হচ্ছে রিকল হয়। এমআরসিএস এর জন্য রিকল খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই রিকল যেটা সেটা হচ্ছে যে রিকল গুলো যখন আপনি করবেন তখন আপনার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? এই রিকলে আপনারা 8টা প্রিভিয়াস রিকল পাবেন, যে রিসেন্ট 8টা রিকল আপনারা পাবেন। রিকলের পরে এরপর হচ্ছে আরসিসি স্টাইলের মক পাবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের রিকল গ্রুপ আছে। আপনারা যখন রিকল গুলো সলভ করবেন, এছাড়া যে কোনো প্রবলেম নিয়ে যখন সলভ করবেন, ওই গ্রুপটা সম্পূর্ণ ফ্রি। আপনারা আমাদের ব্যাচে এনরোল থাকলেও ওই ব্যাচটা ওই গ্রুপে অ্যাড থাকবেন। আপনি যদি এনরোল না থাকতে চান জাস্ট আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। এইখানে আমাদের মেন্টরদের 24/7 সাপোর্ট আছে, ঠিক আছে? আপনারা কোশ্চেন দিবেন এবং হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার পাবেন, ঠিক আছে? আমাদের রোস্টার করা আছে কোন দিন কোন মেন্টর অ্যান্সার দিবেন। এছাড়া আমাদের মেন্টরদের কাছ থেকে আমরা হচ্ছে সপ্তাহে 7 দিনই আমাদের মেন্টরদের কেউ না কেউ জেনেসিস আউটলেয়ারে থাকি। আপনি জাস্ট হচ্ছে আগেই আপনার যদি কোনো টপিকে সমস্যা থাকে আপনি আগের দিন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, পরদিন আমাদের ওই মেন্টর আপনার জন্য প্রিপেয়ার থাকবে আপনাকে সেই ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য আপনার সমস্যা কোথায়। তো এই গেল আমাদের জেনেসিস আউটলেয়ার থেকে। আমাদের রেগুলার ব্যাচ আর লং ব্যাচ শুরু হচ্ছে আগামী একটা 12 তারিখ শুরু হচ্ছে, একটা 13 তারিখ শুরু হচ্ছে, যারা জানুয়ারি 2027-এ পরীক্ষা দেবেন। আর যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য ক্রাশ ব্যাচ আছে। ক্রাশ ব্যাচের কিছু ক্লাস রেকর্ডেড থাকবে, কিছু ক্লাস আপনি লাইভ পাবেন। এছাড়া হচ্ছে আমাদের মক ব্যাচ আছে। মক ব্যাচে শুধুমাত্র 2টা মক থাকবে, পেপার 1 পেপার 2। এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে আপনি হচ্ছে 24টা এক্সাম, 24টা সলভ ক্লাস, সাথে আপনি ফ্রি পাবেন 8টা রিকল, সাথে হচ্ছে 4 শিট সলভ ফ্রি পাবেন, সাথে হচ্ছে আপনি সাবজেক্ট ফাইনাল গুলো পাবেন। এছাড়া হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট, আপনি যদি চান যে না আমি এত কিছু দিব না, আমি শুধুমাত্র সাবজেক্ট ফাইনাল গুলো দিতে চাই, আপনি চাইলে 5টা সাবজেক্ট ফাইনাল দিতে পারেন। আপনি যদি চান আপনি শুধু রিকল করতে চান, আপনার জন্য শুধু রিকল ব্যাচ আছে, ঠিক আছে? এভরি অপশনস, উই হ্যাভ এভরি অপশনস। অথবা আপনি যদি চান যে আমি রিকল করবো সাথে হচ্ছে মক দিব, মানে ওই রকম ব্যাচও আছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী শুধু হচ্ছে ব্যাচে ভর্তি হয়ে যাবেন। তবে জানুয়ারিতে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমি রিকমেন্ড করবো আপনি হয় একটা রেগুলার ব্যাচে ভর্তি হন অথবা একটা লং ব্যাচে ভর্তি হন। আর এখন তো আগামী 10 তারিখ পর্যন্ত জেনেসিস আউটলেয়ারে জেনেসিসের যে অফার চলছে সেটা হচ্ছে আমার জেনেসিস অফার। তো আপনি যদি জেনেসিস এর পুরনো সদস্য হয়ে থাকেন আপনি 20% ডিসকাউন্ট পাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, যে আজকে প্রথম আপনি জেনেসিস এ ভর্তি হতে আসছেন কোনো একটা বেচে, তাহলে আপনার জন্য 15% ডিসকাউন্ট। তো আপনি জানুয়ারিতে পরীক্ষা দিল, আপনার ডিসিশন যদি হয় যে জানুয়ারিতে, তারপর আমি বলবো যে প্রিপারেশন এখনই শুরু করেন। আর যেহেতু এখন একটা অফার চলতেছে সেটা অবশ্যই গ্রেপ করুন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ নাহিদা আপুকে এত সুন্দরভাবে এমআরসিএস এর ডিটেইলসটা সবার সাথে শেয়ার করার জন্য। আমি নিজে যখন ফার্স্ট এমআরসিএস এক্সাম দেওয়ার প্ল্যান করি তো দেখা যাচ্ছিল যে ফেসবুকে বা গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে অনেক অনেক কোশ্চেন, যেগুলো আপু এত সুন্দর করে বলে দিলেন যে কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকে, কয়টা পেপার থাকে বা কি জাতীয়, যেটা আমাদের তো মানে বেসিক যে এক্সামটা সম্পর্কে কিছু বেসিক নলেজ, এটা কিন্তু ফার্স্টে একটা মানুষের থাকে না। বিশেষ করে যদি হয় সেটা দেশের বাইরের কোনো এক্সামের কারিকুলাম, সেক্ষেত্রে তো এটা মানে টোটালি ডিফারেন্ট। কিন্তু আপুকে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড পেপার ডিস্ট্রিবিউশন এভরিথিং বলার জন্য। যারা আপনারা এই ক্লাসটা অ্যাটেন্ড করছেন এবং যারা এই সেশনটা পরে রেকর্ডেড দেখবেন, এই অংশটুকু দেখলে আপনাদের বেশ ভালো রকমের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এমআরসিএস এক্সামের প্যাটার্নটা সম্পর্কে। এবং বাকি মতামতের জন্য আপু আপনাকে অনেক বেশি ধন্যবাদ।
এরপরে আমাদের সাথে আরো আইডিয়াস শেয়ার করার জন্য আইডিয়াস শেয়ার করার জন্য আমি আইডিয়া শেয়ার করার জন্য আমরা আজকে জেনেসিস এর আউটলায়ার আমাদের আরেকজন জনপ্রিয় মেন্টর আমাদের স্পিকার ডক্টর আবুল বাশার ভাইকে মাইক ট্রান্সফার করছি। ভাইয়া বিসিএস হেলথ বর্তমানে পোস্টেড আছেন ওনার বিসিএস পোস্টিং এ, এবং ভাইয়া ফেজ বি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারির বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এফসিপিএস পার্ট 1 করেছেন এবং এমআরসিএস পার্ট এ করেছেন আন্ডার রয়্যাল কলেজ অফ সার্জনস ইউকে থেকে। ভাইয়াকে মাইক শেয়ার করছি ওনার মতামত আমাদের এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া কি আমাদের সাথে মিটিং এ আছেন এখন? আচ্ছা, ভাইয়া হয়তো মিটিং জয়েন করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আইডিয়াস এন্ড কথাবার্তা শেয়ার করবেন। আপনাদের কারো কি কোনো কোশ্চেন বা এরকম কিছু আছে এই এফসিপিএস বা এমআরসিএস এর প্রিপারেশনের এই ফেজটা সম্পর্কে? যদি থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, আমাদের এখানে একজন বলেছেন আপু নভেম্বরে রেসিডেন্সি দিব, এমআরসিএস ও দেওয়ার ইচ্ছা আছে, কিভাবে প্ল্যান করব? ইটস আ ভেরি গুড কোশ্চেন। 2025 সালে আমি সেম কোশ্চেনটাই করেছি ভাই আপুদেরকে এবং সেম লাইনে গিয়েছি। তো আমি আমার আইডিয়াটা যদি আপনার সাথে শেয়ার করে থাকি, সেক্ষেত্রে নভেম্বর রেসিডেন্সি, হ্যাঁ, আমি আমি প্রথম যখন রেসিডেন্সি দেই বা দেয়ার প্ল্যান করি তখন দেখা যাচ্ছিল যে আমাকে অনেকে মানে ডিমোটিভেট করছিল, বলতেছিল যে রেসিডেন্সির সাথে তো এমআরসিএস এর কোনো মিল নাই ওরকম, তো সেক্ষেত্রে তুই যে কোনো একটা এক্সাম দেখ বা তুমি যে কোনো একটা এক্সাম দেখো, কারণ হচ্ছে দুইটা দুই রকম এক্সাম, কোনো একটা মিস হয়ে যাওয়ার চান্স আছে। তো তখন আমি একটু কনফিউজ ছিলাম, বাট অবশ্যই এই কোশ্চেনটার আনসার হচ্ছে যে রেসিডেন্সির জন্য যদি আপনি যান সেক্ষেত্রে আপনার এফসিপিএস এর ক্ষেত্রে যেটা হবে যে আপনার কোশ্চেন প্যাটার্ন এবং টপিক গুলা এতটাই সিমিলার থাকে যে আপনার সম্ভবত আপনি সর্বোচ্চ কত 30 থেকে 40 দিন পড়লে আপনি এমআরসিএস ক্র্যাক করার লাইনে চলে যেতে পারবেন যদি আপনি এফসিপিএস প্রিপারেশন নেন এবং পাশ করে যান সেই ক্ষেত্রে। এবং রেসিডেন্সির ক্ষেত্রে যদি আমি বলি, আপনি 2 থেকে আড়াই মাস টাইম দিতে পারেন এই ক্ষেত্রে। যে কারণ রেসিডেন্সির সাথে আমাদের আসলে প্যাটার্নটা একটু কম মেলে, কারণ কি রেসিডেন্সিতে থিওরিটিক্যাল বেসড কোশ্চেন গুলা একটু বেশি আসে, দেখা যায় বিভিন্ন বক্স মুখস্থ করতে হয় বা বিভিন্ন কজেস বা এই টাইপের, আর ওইদিকে এমআরসিএস দিয়ে রাখে ক্লিনিক্যাল কোশ্চেন। কিন্তু কোন পয়েন্টে সিমিলারিটি থাকে, আমাদের কিন্তু ক্লিনিক্যাল একটা কোশ্চেন সলভ করতে হলেও থিওরিটা আগে জেনে নিতে হবে, এটা কিন্তু মাস্ট বি একটা জিনিস। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে রেসিডেন্সির সাথে আমাদের হচ্ছে যে ওকে, আমাদের বাসার ভাই জয়েন করেছেন, আমি অবশ্যই ডক্টর আবুল বাসার ভাই ওনাকে মাইকটা ট্রান্সফার করব ওনার মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়ের পরিচয়টা আমি আবারও বলে দেই, উনি বিসিএস হেলথ বর্তমানে পোস্টেড আছেন ওনার বিসিএস পোস্টিং এ। ভাইয়া ফেজ বি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এফসিপিএস পার্ট 1 করেছেন এবং এমআরসিএস পার্ট এ পাশ করেছেন আন্ডার রয়্যাল কলেজ অফ সার্জনস ইউকে থেকে। থ্যাংক ইউ ভাইয়া, মাইক ট্রান্সফার করছি আপনার মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুকে অনেক সুন্দরভাবে প্রোগ্রামটি প্রথম থেকে পরিচালনা করার জন্য এবং সবাইকে সুন্দর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আসলে আমি উপজেলা ডিউটি থেকে জয়েন করেছি আর কি। আহ, আহ, আমি যে কথাটা সবার সাথে শেয়ার করতে চাই সেটা হলো আসলে আমিও এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন থেকেই কিন্তু এমআরসিএস দিয়েছিলাম। সো আমার কাছে মনে হলো যদি আমি আমার ইনফো গুলো সবার সাথে শেয়ার করি তাতে কিছুটা হলেও উপকার হবে।
আমার কাছে যেটা মনে হয়েছে যে এফসিপিএস এ যেহেতু প্রত্যেকটা জিনিসের বেসিক গুলো অনেক বেশি আলোচনা হয়, বেসিক গুলোর মধ্যে যেমন আমাদের অবন্তী আপু, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, যে বেসিক গুলোর মধ্যে যেমন বিশেষ করে অ্যানাটমির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যে আমাদের অ্যানাটমি প্রায় সবকিছুই করা হয়ে যায়, কিন্তু এমআরসিএস এ আরেকটু ডিপ লাগে। অর্থাৎ আমাদের অ্যানাটমি যদি আমরা ধরি যে আমরা হচ্ছে সুপার এক্সট্রিমিটি, ইনফো এক্সট্রিমিটি অত ডিপ পড়ি না এফসিপিএস এর জন্য। শুধুমাত্র আমাদের মেইন মেইন কোর্স গুলো, মেইন মেইন মাসেল অ্যাটাচমেন্ট গুলো বা মেইন মেইন নার্ভের ডিস্ট্রিবিউশন গুলো পড়লেই হয়। এমআরসিএস এ সেটা আরেকটু ডিপ লাগে, যে কোন লেভেলে কাটলে কি কি সমস্যা হবে, আর একটু ডিপ নলেজ লাগে আর কি। সো আপনি যদি এফসিপিএস এর পড়াটা না পড়তেন, এই পড়াটা পড়তে কিন্তু আপনার মোটামুটি একটা 3-4 মাসের সময় চলে যাইতো। সো এই জন্য আমি আপনাকে বলছি যে অলরেডি যেহেতু এফসিপিএস এর প্রিপারেশন আপনার কমপ্লিট আছে, বা যার যার কমপ্লিট আছে, আপনি অলরেডি কিন্তু 3-4 মাসের একটা প্রিপারেশনে আগায় গেছেন। এখন যদি আপনি নির্ভর করবে আপনি ট্রেনিং এ জয়েন করবেন কিনা। আমার মনে হয় আপনি যদি ট্রেনিং এ জয়েন করেন, সেই ক্ষেত্রে আপনার একটু সময়টা কম পাবেন, সেই ক্ষেত্রে আপনার এমআরসিএস এর প্রিপারেশনটা নিতে আরো 3-4 মাস লাগবে। কিন্তু আমি এফসিপিএস পার্ট ওয়ান এর পরে তো ট্রেনিং এ জয়েন করিনি, মোটামুটি আমি 2 মাসের একটা টানা প্রিপারেশন নিয়ে কিন্তু এমআরসিএস পার্টে কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো স্কোরও ছিল। আবার রেসিডেন্সির সাথে খুব বেশি, আপু যে কথাটা বলছিল আমি যখন জয়েন করেছি, যে রেসিডেন্সির সাথে রেসিডেন্সি যেহেতু একেবারে থিওরিটিক্যাল নলেজ বেশি আসে, কিন্তু সেটা কাজে লাগে, কাজে লাগে না এমন না। আমার মনে আছে অনেক মাইক্রোবায়োলজি যেগুলো আমরা রেসিডেন্সিতে পড়েছিলাম, সেটা কিছু কিছু হয়তো আমার এমআরসিএস এ প্রথমবার আসছে, অনেকের জন্য ওইটা কঠিন হয়ে গেছে, যে জানুয়ারি ডাইরেক্ট প্রশ্নটা একটু আনকমন আসে বা নতুন নতুন কিছু টপিকস আসে। কিন্তু আমি যেহেতু আবার ওই জিনিসগুলো আবার রেসিডেন্সিতে পড়েছিলাম, ফলে আমার জন্য কিন্তু ইজি হয়ে গিয়েছিল। অর্থাৎ ওভারঅল যে কথাটা আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, এফসিপিএস আপনি যখন প্রিপারেশন নিয়েছেন, তখন আপনি প্রত্যেকটা জিনিসের অ্যানাটমি পড়েছেন, ফিজিওলজি পড়েছেন। এখন একটু আপনাকে ইনভেস্টিগেশনে ঢুকতে হবে, একটু আপনাকে ট্রিটমেন্টে ঢুকতে হবে। অর্থাৎ আপনি হাফ ওয়ের বেশিই আছেন। পেপার ওয়ানে যেটা অ্যানাটমি থাকে মেইনলি, ম্যাক্সিমাম মার্ক যেটাকে ট্রাম্প কার্ড বলা হয় পেপার ওয়ানের ক্ষেত্রে, সেখানে আপনি অলরেডি অলমোস্ট ম্যাক্সিমাম প্রিপারেশনই আপনার হয়ে গেছে। ফিজিওলজিতে আপনি এফসিপিএস পার্ট ওয়ানে যতটুকু নলেজ লাগে তার চেয়ে অনেক কম নলেজ লাগে এমআরসিএস এর ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের হচ্ছে তো এদিকে থাকছে হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যালে আপনি এতদিন অ্যানাটমি পড়েছেন, ফিজিওলজি পড়েছেন, এখন আপনাকে ডায়াগনোসিসে যাইতে হবে, ইনভেস্টিগেশনে যাইতে হবে। সো আগের পড়াটা যদি আপনি না পড়তেন, তাহলে কিন্তু ভিতরে কিন্তু ঢোকা এত সহজ হতো না, বা এত ইজি হতো না। সেই সেই একই পড়াটা আপনি আবার কেন পড়তে যাবেন, ঠিক না? যে পড়াটা আপনি অলরেডি পড়ে ফেলেছেন। এই জন্য আমার কাছে মনে হয় এমআরসিএস দেয়, মানুষ হয় অনেকে বাইরে চলে যাবে এই কারণে, এই জন্য এমআরসিএস কে চয়েস করে। আরেকটা মানুষ চয়েস করে এই কারণে যে উনি নিজের এক্সিলেন্সিকে টপ পর্যায়ে নিয়ে যাবে, কোনো দিকেই যাতে উনার ঘাটতি না থাকে। উনি আপাতত দেশেই প্র্যাকটিস করবে বা আপাতত দেশে ট্রেনিং করবে, পরবর্তীতে যাতে ইচ্ছা চাইলে সে বাইরে সুইচ করতে পারে, বা সুযোগ সুবিধা বেঁধে পরবর্তীতে এফআরসিএস নেওয়ার ইচ্ছা থাকতে পারে। সো ওভারঅল এসব কারণে কিন্তু এমআরসিএস ডক্টররা দেয়। সো আমি এই কথাটাই আপনাকে বলবো, আপনার যদি এই স্বপ্নটা থাকে আপনি এসব কারণে এমআরসিএস দিবেন, তাহলে অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান, কারণ অলরেডি আপনি হাফওয়ের বেশিতেই আছেন। আর একই পড়া আপনি আবার কেন পড়তে যাবেন? এটা আপনার জন্য কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। এটাই হচ্ছে আমার কথা। আর টাকার বিষয়ে যেটা বলবো, তো একটা বড় টাকা লাগে, প্রায় 1 লক্ষ টাকার মতো একটা ফর্ম ফিল আপ আপনি করছেন। এই টাকাটা তো অনেক কঠিন বিষয় জোগাড় করার জন্য। পরবর্তীতে আপনি একটু কষ্ট করে এদিক ওদিক করে ম্যানেজ করে কিন্তু পরবর্তীতে আপনার টাকা হবে, কিন্তু আপনার সময়টা আর বের হবে না। এটা বাস্তবতা। এই জন্য দরকার হলে পরিবারে একটু কথা বলুন, যার ম্যানেজ করার সুযোগ আছে ম্যানেজ করুন, করে একই প্রিপারেশনে পরীক্ষাটা দিয়ে দেন। আপনি যদি ট্রেনিং এ জয়েন করেন, তাহলে জানুয়ারি ডায়েটকে পছন্দ করুন, জানুয়ারি ডায়েটকে বাছাই করুন, সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করুন। আর আপনার যদি মনে হয় যে আপনি ট্রেনিং এ জয়েন করবেন না এখনই, একদম টানা 2 মাস পরে আপনি সেপ্টেম্বর ডায়েটে কিন্তু ফর্ম ফিল আপ করার এখনো সুযোগ আছে সম্ভবত। এই মাসটাতে ফর্ম ফিল আপ করা যাবে। সো এটাই সবার প্রতি আমার পরামর্শ থাকবে। এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
অবন্তী আপু, কারো প্রশ্ন মনে হয় নাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এত সুন্দর মতামত সবার সাথে শেয়ার করার জন্য। উম, আসলে সবার কোশ্চেন থাকে এমআরসিএস নিয়ে, এবং হচ্ছে ডে বাই ডে এই যে আপনাদের বা সিনিয়রদের মানে যাদের ওনাদের পরামর্শ যে আমরা এত সুন্দর করে পাচ্ছি, এটা কিন্তু খুব লাকি ফিল করার মতো একটা ব্যাপার। কারণ দেখা যাচ্ছিল যে মানে বেশি না, 1-1.5 বছর আগেও এই পরীক্ষাগুলা দিতে মানুষকে অনেক দিকে চিন্তা করতে হতো, বা দেখা যেত যে হচ্ছে এই এই কথাগুলো শোনার মতো কোনো জায়গা থাকতো না, বা আমাদের নিজে থেকে খুঁজতে হতো এই ইনফরমেশন গুলা, যেগুলো এখন ভাইয়ারা এত সুন্দর করে বলছেন। এবং হ্যাঁ, ভাইয়া যেটা বলছিলেন যে রেসিডেন্সি বা এমআরসিএস এর হ্যাঁ খুব একটা সিমিলারিটি থাকে না, তো সেই ক্ষেত্রে আপনি যদি রেসিডেন্সির প্ল্যানে আগান, তো ডেফিনেটলি আপনি রেসিডেন্সির পড়াটা যখন পড়বেন, আপনি এমআরসিএস এর কথাটা মাথায় রাখবেন না। কারণ হচ্ছে যে রেসিডেন্সির পড়ার সাথে মাস্টার্স কে আপনি মিলাতে পারবেন না, এবং কি হবে তখন থিওরিটিক্যালের মাঝখানে ক্লিনিক্যাল কথাগুলো ঢুকে যে আপনাদের থিওরিটিক্যালি পড়াটা হয়তো বা হ্যাম্পার্ড হতে পারে। তো সেক্ষেত্রে আপনি টোটালি মানে উইথ হোল হার্টেডলি আপনার রেসিডেন্সির জন্যই পড়বেন, এবং তারপরে এমআরসিএস দিতে যে যেটা দেখবেন, এমআরসিএস কিন্তু মানে আমি পার্সোনালি বলবো আমাদের দেশের ডিগ্রি থেকে কিছুটা হলেও মানে আমার কাছে মনে হচ্ছে যে ইজিয়ার, এটার পড়ার টেকনিকটার জন্য। আসলে পরীক্ষাটা ইজিয়ার বলতে এই জন্য যে এটার পরীক্ষার প্যাটার্নটার জন্য এটা তুলনামূলক স্টুডেন্ট ফ্রেন্ডলি লাগে, বা একটু ডক্টর ফ্রেন্ডলি লাগে অ্যাকচুয়ালি, যেটা সত্যি। ভাইয়াও এই কথাটা বলছিলেন। তো রেসিডেন্সির ক্ষেত্রে আপনি টোটালি রেসিডেন্সির প্রিপারেশন নিয়ে দিবেন, এবং এই রেসিডেন্সির প্রিপারেশন দিয়ে আপনি দেখবেন এমআরসিএস এর বেশ কিছু ক্লিনিক্যাল কোশ্চেনের আনসার করার জন্য যে একটা নলেজ বা বেসিক আপনার দরকার হবে। যেমন আমি পার্সোনালি প্যাথোলজির অনেক কোশ্চেন ছিল যেগুলা হচ্ছে আমি ক্লিনিক্যাল ভাবে প্রশ্নটা ফেস করতেছি, কিন্তু এই প্রশ্নের অ্যান্সার যে কোন মানে বইয়ের কোন বক্স থেকে আসছে বা কোন পার্ট পড়লে এটা আনসার করা যাবে, এটা আমি বুঝতেছিলাম। কারণ কি রেসিডেন্সিতে আপনাকে একটার পর একটা বক্স বলেন বা একটার পর একটা বিভিন্ন এক্সাম্পলস বলেন মুখস্থ করতে হয়। তারপরে মাইক্রোবায়োলজি, আমাদের এমআরসিএস মাইক্রোবায়োলজি পার্টটা খুব কমই থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় কি টাইপের একটা বড় সিনারিও দিয়ে বলবে যে এই এই ডিজিজটা কি এবং এটার পজিটিভ এজেন্ট কি। তো আপনি যখন রেসিডেন্সিতে দেখবেন, রেসিডেন্সিতে কিন্তু মাইক্রোবায়োলজি ইজ এ হিউজ পার্ট, বিশাল একটা অংশ, এবং আপনার এমন কোনো পজিটিভ এজেন্ট বা এমন কোনো ফিচার, কোনো মাইক্রো অর্গানিজম সম্পর্কে বাকি থাকবে না জানার, যখন আপনি একটা রেসিডেন্সি প্রিপারেশন নেবেন এবং ইনশাআল্লাহ আল্লাহর মতো পাশও করে যাবেন। সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার এই যে মাইক্রোবায়োলজি পার্টটা, প্যাথোলজির কিছু পার্ট, এই পার্টগুলো আপনার বলতে গেলে ইমার্সিসির সময় অনেকখানি আগানো থাকবে প্রিপারেশনটা। আর অ্যানাটমির ব্যাপারটা যেটা ভাইয়া বললেন, হ্যাঁ অ্যানাটমির একটা ভেরি গুড প্রিপারেশন, ভেরি গুড বেসিক হয়ে যায় আপনি যখন আমাদের দেশের এই এমএস বলেন বা এফসিপিএস করেন, এগুলো দিয়ে ফেলবেন। এমএস এও কিন্তু মানে প্রচুর দরকার থাকে বিভিন্ন মাস্তুলের নাম। আমি যেবার জানুয়ারি 26 সেশন এমার্সিসটা অ্যাপিয়ার করলাম, হঠাৎ করে মানে অ্যানাটমিতে প্রচুর এমন কোশ্চেন ছিল যে এই মাসলটার হচ্ছে মানে এটার ফ্লেকশন অ্যান্টিফ্লেকশন মাসল কি। মানে আমি একটু অবাক হয়েছি, কারণ আমি জেনে গেছি যেটা একটা ক্লিনিক্যাল পরীক্ষা, বাট আমি অনেকগুলা মাসলের নাম বেশ কিছু ছিল সুপ্রেস এবং ইনফ্লেক্স থেকে বলতে গেলে এই টাইপের কোশ্চেনই বেশি ছিল জানুয়ারি 26 সেশনে। কারণ আমরা কিন্তু জানি এবার যে হচ্ছে এমআরসিএস এর কোশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আপনি শুধু ক্লিনিক্যালের কথা মাথায় রাখলেও হবে না, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আপনাকে ওখানে ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রেও আপনাকে এই জাতীয় যে প্রিপারেশনটা থাকবে সেটা আপনাকে বেশ হেল্প করবে। বাট আমি সাজেস্ট করব যে রেসিডেন্সি দিলে আপনি আগে একদম ভুলে যান যে আপনি অন্য পরীক্ষা, আপনি জাস্ট রেসিডেন্সিটা দিবেন। এরপরে ওই মানে প্রিপারেশন বা ওই নলেজটাকে কিভাবে কাজে লাগাতে হবে এটা পড়তে গেলে আপনি নিজে থেকে কিছুটা রিয়েলাইজ করতে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি ভাইয়া যেভাবে বললো বা আর অন্য মেন্টর ভাইয়া আপুরা যেভাবে বলেন সেভাবে করে ফলো করলে এটা আপনার জন্য ওয়ে মোর ইজিয়ার হবে আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন এসেছে যে এমএস এ যদি হয়ে যায়, ট্রেনিং কন্টিনিউ রেখে এমআরসিএস প্রিপারেশন নেওয়া পসিবল? আমি আগে রেসিডেন্সি প্রিপারেশন নেই নাই, সেপ্টেম্বর ডায়েটে এক্সাম দিলে এমআরসিএস হবে কিনা শিওর না, এমএস এর জন্য টাইমও কমে যাবে। আমার এবার জুনে পার্ট 1 হয়েছে কার্ডিওভাস্কুলারে, কংগ্রাচুলেশনস প্রথমেই আপনাকে, অনেক কংগ্রাচুলেশনস। এবং ডেফিনেটলি আহ উই ক্যান বি অ্যান্ড ইউ ক্যান বি পজিটিভ অ্যাবাউট ইউর সেলফ, কারণ হচ্ছে আপনি অলরেডি একটা কঠিন এক্সাম ক্র্যাক করেছেন, ইটস আ হিউজ থিং। তো আমি সাজেস্ট করবো যেটা রেসিডেন্সির ব্যাপারটা, যেটা ভাইয়া বাবু আপনার যে হন, রেসিডেন্সির ব্যাপার যেটা আপনি নভেম্বরে যখন পাশ করবেন, ট্রেনিংটা কিন্তু আপনি জয়েন করবেন ফেব্রুয়ারিতে, যে মার্চে, যে সরি মার্চের 1 তারিখ থেকে রেসিডেন্সির ক্যারিকুলামটা স্টার্ট হয়। আর হচ্ছে নভেম্বরে আমাদের এক্সাম হয়ে পরের দিন রেজাল্ট বা ওই দিনই রেজাল্টটা দিয়ে দেয়। তো আমি যেমন গত বছর যখন এক্সামটা দিই, আমার ফার্স্ট প্ল্যান ছিল এপ্রিল ডায়েটে দেওয়ার, বাট পরে আমি দেখি যে আমি তো মার্চে শুরু করে দিব ট্রেনিং, এন্ড ইন দিস ট্রেনিং পিরিয়ড আমি হয়তোবা পড়তে পারবো অথবা পারবো না। যার কারণে
আমি তখন একটু দ্রুত জানুয়ারি সেশনের ফর্ম ফিল আপ আগে ছিল করা, জানুয়ারি সেশন আমি ওই প্ল্যানটা থেকে এক্সামটা দিয়েছি। তো আপনাকে আমি আসলে ওটাই সাজেস্ট করব যে আপনি যদি রেসিডেন্সিতে ঢোকার প্ল্যান আপনার থাকে, সেক্ষেত্রে আপনি জানুয়ারি সেশনটাকে বেছে নিতে পারেন। যদিও এমআরসিএস এর ক্ষেত্রে এপ্রিল ডায়েটে তুলনামূলক জানুয়ারি সেশন থেকে পাস রেটটা ভালো থাকে, বাট তার এটা ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আপনি একটা পার্টিকুলার প্রিপারেশন নিয়ে নিলে যে কোনো কোশ্চেনেই পাস করবেন, সো এটা কখনোই বলা যাবে না যে এই কোশ্চেন ইজি, কোশ্চেন ডিফিকাল্ট, না এরকম না। পার্টিকুলার প্রিপারেশন নিলে আপনি এনি টাইপ অফ কোশ্চেন আপনি আনসার করতে পারবেন এবং ভালো রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ বের হবেন। তো আমি সাজেস্ট করবো আপনি যদি রেসিডেন্সি দেন, আপনি এই যে 5 মাস টাইম আছে হোল হার্টেডলি আপনি রেসিডেন্সির জন্য পড়েন। এরপরে আপনি জানুয়ারি সেশনটাকে টার্গেট রাখেন এবং তখন মূলত আপনি যদি এমআরসিএস থেকে কোনো একটা কিছু করেন, দেন সলভ রিকলস অ্যান্ড ফৌজিয়া শিট, এই দুইটা জিনিস। কারণ আপনি তখন চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলে দেখবেন যে হয়তো টাইম দিবেন পড়বেন, বাট আপনার প্রয়োজন হবে না, আপনি অনেক কিছু এমনিতেই জানেন। এটা হবে। কিছু জিনিস অবশ্যই নতুন থাকবে, একটা নতুন ইনস্টিটিউটে নতুন একটা পরীক্ষা 100% কখনোই পসিবল না যে সেম থাকবে। আমাদের দেশের তো বিএমইউ এর আন্ডারে রেসিডেন্সি এন্ড বিসিবিএস এর আন্ডারে এফসিবিএস এর কিন্তু ডিফারেন্স আছে, তো সেক্ষেত্রে ওদের দেশেও এটা হবে, এটা খুব নর্মাল। বাট তারপরেও সেটার পরিমাণটা খুব অল্প থাকবে। তো আপনার এই সিচুয়েশনে আমি আপনাকে সাজেস্ট করবো এই 5 মাসের জন্য আপনি রেসিডেন্সি প্রিপারেশন নিয়ে সেটা দেন। যেহেতু বাংলাদেশে থাকা বা ট্রেনিং পোস্টের যে ব্যাপারটা থাকবে, রেসিডেন্সিতে এটা ডেফিনেটলি বেটার। আর হচ্ছে এমআরসিএস আপনি সেক্ষেত্রে জানুয়ারি সেশন, কারণ ট্রেনিং ফেজে রেসিডেন্সি এমআরসিএস দেওয়া যায় অবশ্যই, কিন্তু একটু কষ্ট হয়। আমি এফসিপিএস ট্রেনিং করা অবস্থায় রেসিডেন্সি প্রিপারেশন একটা টাইমে মানে নিয়েছি আর কি, এবং আমার মনে হচ্ছে যে না জিনিসটা কষ্টকর। এবং আরেকটা যেটা হয়, যেহেতু আপনি সার্জন, সার্জিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ইনভ্যারিয়েবল টাইম ওটিতে থাকবেন। আপনাকে ওটিতে যে আমার পড়া আছে আমি চলে যাই, বা আমার বাসা দূরে আমি চলে যাই, এটা চিন্তা করার সুযোগ আসলে নাই। এটা চিন্তা করলে আপনি মানে একটা ভালো সার্জন হওয়ার যে প্রসেসটা, আপনি পিছিয়ে যাবেন, দেখা যাবে আপনার কলিগ আপনার চেয়ে আগায় গেছে। তো এটা কোনো কম্পিটিশন না, আবার এটা কম্পিটিশন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি বেটার। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ট্রেনিং ফেজটা শুরু হওয়ার পর আপনি আপনার 100% ডেডিকেশন অ্যান্ড টাইম যাতে ট্রেনিং ফেজটাতেই দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই যে একটা 3 মাসের উইন্ডো পিরিয়ড পাবেন, নভেম্বরে রেসিডেন্সি এবং মার্চে আপনাদের সেশনটা স্টার্ট হবে। তো এই যে আপনি এর মাঝখানে 3 সাড়ে 3 মাসের একটা উইন্ডো পিরিয়ড, এই টাইমটাকে আপনি ইউজ করতে পারেন ফর দা এমআরসিএস এক্সাম। এবং এফসিপিএস আর এমএস পরপর হওয়ার থাকলে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। হওয়া থাকলে আপনার জন্য আসলে কঠিন হবে না এমআরসিএস টা দেয়া, কারণ আজকে আমাদের এই সেশনটার যে আলোচ্য বিষয় বা আমাদের ভাইয়া আপুরা যেটা শেয়ার করছে, অথবা বর্তমানে এখন চলমান অবস্থাটাও যেটা, ডেফিনেটলি আমাদের দেশের ফেলোশিপ বা এক্সাম অথবা রেসিডেন্সি বলেন, এই এক্সাম গুলোর স্ট্যান্ডার্ড এখন এতটা ভালো যে আসলে মানে বাইরের পরীক্ষার সাথে আমাদের কোশ্চেন প্যাটার্নের আমরাও ওদেরকে একটা ফলো করি, এবং ওদের মতোই অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা রান করতেছে বলে আশা করি। এই জন্যই হচ্ছে আসলে একটা সিমিলারিটি আছে এই পরীক্ষাগুলোর ভিতরে। তো আপনার সিচুয়েশনের জন্য এটা আমার আনসার আসলে আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এই আমাদের এই সেশনটাতে, তো সেই ক্ষেত্রে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আপু আপনাকে। তো এটা ছিল আসলে আজকে আমাদের আয়োজন আপনাদের জন্য, খুব মানে প্রিসাইজলি এফসিপিএস এমআরসিএস এর প্রিপারেশনের যে একটা সিমিলারিটি, অথবা এমআরসিএস আফটার এফসিপিএস নিয়ে যে কোশ্চেনটা, আমি নিজেও আসলে এরকম একটা সেশন হয়তো বা আমার সময় পেলে খুব উপকার হতো, কারণ এই কোশ্চেনটার আনসার আমাকে অনেক গুগলে ঘেটে ইউটিউব ঘেটে বের করতে হয়েছে, এবং শেষমেশ পাই নাই, বড় ভাই আপুদেরকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে ওনাদের পার্সোনালি শুনতে হয়েছে। তো সেই জিনিসটা এখানে মানে যেটা আপনাদেরকে জেনেসিস থেকে অফার করা হচ্ছে, ডেফিনেটলি আমি ফিল করি যে অ্যাজ এক্সামিনি খুব লাকি ফিল করার মতো একটা সেশন এটা অবশ্যই। এবং আহ, আমি এই সেশনের শেষের দিকে এসে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের যে ব্যাচ, আপু অলরেডি একবার আপনাদের সাথে শেয়ার করেছেন, বাট আমি আবার একবার বলে দিই যে আমাদের এমআরসিএস আমরা জানুয়ারি 2027, যেটা সামনের বছর এমআরসিএস, অলরেডি 9 মাস টাইম আছে। এটার জন্য বেশ লং অ্যান্ড একটা বড় প্রিপারেশনের জন্য আমরা এমআরসিএস পার্টের রেগুলার ব্যাচ, যেটা কিনা শনিবার এবং মঙ্গলবারে ক্লাস হয়, এবং এমআরসিএস পার্টের লং ব্যাচ যেটা শুক্রবারে ক্লাস হয়। যারা ব্যস্ত থাকেন, হয়তো কোনো জবে আছেন বা ট্রেনিং ফেজে আছেন, তাদের জন্য আসলে আমাদের এই ফ্রাইডে ব্যাচটা, লং ব্যাচটার আয়োজন, যাতে তারা ওয়ার্কিং ডে এর বাইরেও একটা ক্লাস করে আমাদের সাথে থাকতে পারেন। 24টা ক্লাস আমাদের পার সেশনে, এবং প্রতি ক্লাসের এক্সাম আমরা পরের ক্লাসে প্রিভিয়াস ক্লাসের টপিকের উপরে একটা করে এক্সামের আয়োজন করে থাকি, যার কারণে আমাদের প্রিভিয়াস টপিকটা একটা ছোট ইভ্যালুয়েশন হয়ে যায়। এবং যারা সেপ্টেম্বর 2026-এ জয়েন মানে দিতে চাচ্ছেন পরীক্ষা, ফর্ম ফিল আপ করে ফেলেছেন, ক্লোজিং ডেট খুব
তাড়াতাড়ি। সো ডেফিনেটলি যারা অলরেডি হয়তো এতক্ষণে ফর্ম ফিল আপও করে ফেলেছেন, আপনাদের জন্য আমাদের এমার্সিস পার্টির রিকলস ব্যাচ, এটা আমি পার্সোনালি বলবো যে বেস্ট এভার থিং। রিকলস পড়া ছাড়া এমার্সিস এর কোনো বিকল্প নাই আসলে। এমার্সিস পার্টি ক্র্যাশ ব্যাচ, যদি কেউ থাকেন যে আমি খুব অল্প টাইমে একটা প্রিপারেশন নিতে চাই ফর দেম, এবং এমার্সিস পার্টি মক ব্যাচ, যে আমরা একটা মক টেস্ট যেটা দেওয়ার মাধ্যমে, এবং আমি কিন্তু মানে এটা সবাইকে বলি, সবসময় বলি, ফেলিসিটেশন বা সবসময় আমি বলেছি, আমি কিন্তু আমার গতবার আমি জেনেসিস এর মক টেস্ট থেকে কিন্তু 2-3টা কোশ্চেন ডিরেক্টলি আমার এমআরসিএস এ কমন পেয়েছি, এবং আই ওয়াজ ভেরি মানে ভেরি, কি বলবো, আমি খুব অবাক হয়ে গেছি, আমি খুব অ্যাস্টনিশড যে কিভাবে সম্ভব যে বাইরে থেকে একটা কোশ্চেন আসছে, আমি কিভাবে এটা কমন পেলাম। তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স যারা, তাদের থেকে এটা আসছে। আমি কিন্তু সো ডেফিনেটলি আপনারা কিছু দেন না দেন, আমি সাজেস্ট করবো মক টেস্ট অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। টপিক হোক বা কোশ্চেন অর ডিসকাশন, হোয়াট এভার, আপনারা কোনো একটা কিছু কমন পাবেন, এবং ডেফিনেটলি মক টেস্ট দিলে হোয়াট এভার যে নাম্বারই হোক, আপনারা অবশ্যই কোশ্চেন গুলো সলভ করে যাবেন। 2টা মক টেস্ট থাকে, আমাদের ডিসকাশন থাকে যেটা নিচে, ওইটা সহ একটু সলভ করে যাবেন, আপনাদের একটা খুব প্রিসাইজ এন্ড ভালো একটা ধারণা হবে। ইভেন আমি সবাইকে, আমাকে তো জিজ্ঞেস করলে আমি বলি যে এক্সামের আগের দিন অনেকে বলে আপু এক্সামের আগের দিন কি পড়বো, এক্সামের আগের দিন একটা জিনিসই পড়বেন, এক্সামের আগের দিন আপনি যে মক টেস্ট দিচ্ছেন মক টেস্টটা পড়ে যাবেন। এটা আমার পার্সোনাল মতামত। মক টেস্টটা পড়ে গেলে কি হবে, আপনি পুরাটা সিলেবাস আপনার ওই যে একটা দুটো পরীক্ষার মাধ্যমে, কারণ মক টেস্ট তো পুরো সিলেবাসটা কভার করে, সেক্ষেত্রে আপনি পুরাটা কভার করে নিতে পারবেন। দ্যাট ইজ দ্য থিং। তো এক্সাম আগের নাইটে কি পড়বো, মক পড়ে যাবেন, এটাই আমার পরামর্শ থাকবে আর কি। আচ্ছা, আপনি আবার কোশ্চেন যে আপু, আরেকটা কোশ্চেন, জানুয়ারি ডায়েটে ফর্ম ফিল আপ ডেডলাইন কবে, আর পোর্টফোলিও ফি, এক্সাম ফি নিয়ে একটু বলেন স্টেপস গুলো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, বা ভাইয়া থ্যাংক ইউ। হচ্ছে জানুয়ারি ডায়েটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট নর্মালি আমাদের সেপ্টেম্বরের দিকে থাকে, বাট তারপরও আপনি একটুখানি শিওর হওয়ার জন্য গুগল থেকে একবার দেখে নিতে পারেন। বাট আমি আমার নলেজে যতদূর জানি, জুন মাসে হচ্ছে সেপ্টেম্বরের জন্য ক্লোজিং হয়ে যায়, আর সেপ্টেম্বর অথবা অক্টোবরের ফার্স্টে এরকম একটা টাইমের মধ্যে আমাদের জানুয়ারি সেশনের ক্লোজিং ডেট যেটা, সেটা হয়ে যায়। এক্সাম ফর্ম ফিল আপের যে মানে টাকাটা, এটা একটা আসলে হিউজ অ্যামাউন্টে আমি বলবো। সো সেই ক্ষেত্রে সবাই আসলে চায় যে একটা ভালো প্রিপারেশন নিয়ে বসতে। এই জন্যই আমরা আসলে চেষ্টা করি আপনাদের একটা ভালোভাবে প্রিপেয়ার করে দেওয়ার। এখন বর্তমানে ডলার রেট যেহেতু একটু বেশি, সেই ক্ষেত্রে আমাদের এই টাকাটা যেটা থাকে, এটা হচ্ছে আমাদের 1,18,000 টাকা। গত বছর জানুয়ারি সেশনে 1,18,000 ছিল, আপনার 1,20,000 থেকে 22 এরকম একটা রেঞ্জে বাজেটটা ধরে রাখতে পারেন। 1,20,000 থেকে 22, দ্যাট উইল বি দ্য রেঞ্জ। আর আপনার এক্সাম ফি পোর্টফোলিও বলতে আপনি হচ্ছে যে ফর্ম ফিল আপ যেটা, সেটা আপনি নিজে, মানে আমি হচ্ছে একটা ইনস্টিটিউট অ্যাকচুয়ালি ক্রিস্টাল, ওরা হচ্ছে ফর্ম ফিল আপ করে, আমি ওদের মাধ্যমে করেছিলাম। কারণ দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাকে যদি আমি ফিটা নিজে থেকে দিতে চাই, আমাকে ব্যাংক ট্রান্সফার করতে হলে আমার পাসপোর্ট এন্ডোর্সমেন্ট, তারপরে আমার একটা ইন্টারন্যাশনাল কার্ড, বহুত মানে আমার কাছে মনে হচ্ছে ঝামেলা। এবং কোনোভাবে যদি না হয়, এটাও একটা ঝামেলা আছে, যে আমি ফেইলার হলো বা হচ্ছে টাকাটা গেল না, হিউজ অ্যামাউন্ট। আমি এই জন্য ওই ইনস্টিটিউটটার থেকে হেল্প নিছি, যেটা সত্যি কথা। ওরা হচ্ছে আমাকে সিট বুক থেকে শুরু করে এভরিথিং ওরাই করে দিছে। এটা আসলে মানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না, একটু ইজিয়ার আসলে। বাট আপনি যদি নিজে করতে চান, প্রথমত আপনাকে রয়্যাল কলেজের ওয়েবসাইটে আপনাকে প্রথমত একটা হচ্ছে ইয়ে খুলতে হবে। প্রথমত রয়্যাল কলেজের ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার নাম, ঠিকানা, এমবিবিএস কবে করেছেন, সবকিছু দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টটা খোলার পরে আপনার এই রয়্যাল কলেজের অ্যাকাউন্টটা থেকে আপনি ফর্ম ফিল আপ করবেন ফর দ্যাট পার্টিকুলার সেশন, যে জানুয়ারি 26, জানুয়ারি 27, বা এপ্রিল 27 এরকম। হ্যাঁ, আপনার এই যে মানে রয়্যাল কলেজে যে অ্যাকাউন্টটা খোলা থাকবে, এটাই আপনার পরিচয় রয়্যাল কলেজের কাছে। এরপরে যেটা হবে যে আপনি ফর্ম ফিল আপটা টোটালি কমপ্লিট করে ফেলার পরে আপনাকে এমবিবিএস এর যে সার্টিফিকেট, এটার হচ্ছে একটা মানে হচ্ছে ইয়ে কি বলে, স্ক্যান কপি দিতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন একটা স্ক্যান কপি দিতে হবে। স্ক্যান কপি দিলেন, ফর্ম ফিল আপ করলেন। এরপরে মানি ট্রান্সফার অপশনে যে টাকা ট্রান্সফার জন্য দুটো জিনিস লাগবে। আপনার একটা কার্ড এন্ডোর্স করা, যে আপনার ইন্টারন্যাশনাল লেনদেন সম্ভব, এরকম একটা কার্ড থাকতে হবে, এবং কার্ডে ওই অ্যামাউন্টের টাকাটা আপনি ফার্স্টে দিয়ে এরপরে সেটা থেকে টাকাটা দিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য মেইন প্রসিজিওর। বাট আমি বলবো যে যদি এটা মানে প্যারা লাগে, যদি ঝামেলা লাগে, ক্রিস্টাল নামে একটা ইনস্টিটিউট আছে, আপনি চাই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এন্ড ডেফিনেটলি সেক্ষেত্রে হয়তো বা তারা আপনাকে একটু ইজি, আমার জন্য ইজি লাগছে। এবং সিট বুক কিন্তু খুব ঝামেলা জিনিস। বাংলাদেশে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এমআরসিএস এর ফর্ম ফিল আপ করে সিট বুক করতে পারে না, কারণ বাংলাদেশের থেকে এত বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে। এবং প্রতি দেশে ওদের পার্টিকুলার কয়েকটা সিট থাকে, বাংলাদেশে এরকম আছে, কিন্তু ওই সিট সংখ্যার থেকে আরো অনেক বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন পড়ে। তো সিট বুক করার দিন খুব প্যারা হয়। দেখা যায় আপনি মানে ফর্ম ফিল আপে 6 সপ্তাহ পরে একটা ডেট থাকে সিট বুক করার, প্রথম দিনই সিট বুক করে ফেলতে হয়, না হলে দেখা যায় যে সিট পাওয়া যায় না। আপনি ফর্ম ফিল আপ করলেন, সিট পাইলেন না,
তখন রয়্যাল কলেজ আপনাকে টাকা রিফান্ড করে দিবে। কিন্তু আপনি, এটা কেমন কথা, আপনি একটা প্রিপারেশন নিয়ে হঠাৎ সিট পাইলেন না, দেখে পরীক্ষা দিতে পারলেন না। এই জন্য আমি সাজেস্ট করি যে কোন একটা কিছুর আন্ডারে যে তাদের মাধ্যমে কাজটা করা, সিট বুকিংটাও তারা করে দেয় এবং ফর্ম ফিল আপটাও তারা করে দেয়। তো আমি এটা সাজেস্ট করবো। আর যদি আপনি পার্সোনালি করেন, এই যে প্রসিডিউর গুলো বললাম এইভাবে করবেন। এবং ফর্ম ফিল আপের 6 সপ্তাহ পর যে সিট বুকিংটা যেদিন হবে, খুবই মনোযোগ রাখবেন আপনি যাতে ওই দিন ওই সময় সিটটা বুক করে ফেলতে পারেন। দ্যাটস দ্য মেইন কনসার্ন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমাদের সেশনটা শোনার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত গেস্ট যারা আমাদেরকে, স্পিকার যারা আমাদের সাথে এত সুন্দর মতামত এবং পরামর্শ শেয়ার করলেন, অ্যাজ এ সিনিয়র আমাদের কিভাবে গাইডলাইন দিলেন। খুবই খুবই ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং ও আচ্ছা, আমাদের জেনেসিস অফারের সে কথাটা লাস্টে সেটা বলে দিই। জেনেসিস এর পরিবার পূর্ববর্তী সদস্য যে আমাদের কাছে হয়তো এফসিপিএস বা এমএস বা যে কোনো একটা সেশনে আপনারা ছিলেন, তাদের জন্য 20% ডিসকাউন্ট। এবং জেনেসিস পরিবারে যারা নতুন সদস্য, যে নতুন করে প্রথমবার জেনেসিসে ভর্তি হচ্ছেন, তাদের জন্য 15% ডিসকাউন্ট। এবং আমাদের এই যে কোর্সের উপরে যে ডিসকাউন্টটা, এটা কেবল থাকে 5 থেকে 10 জুন। দ্যাট মিনস এখন মে মাস, সরি এখন জুন মাস, এই মাসেরই 5 থেকে 10, মানে 10 তারিখ পর্যন্ত। আজকে 7 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা ভ্যালিডিটি থাকবে। সো আপনারা যারা জয়েন করতে চান, আপনারা যারা আমাদের সাথে সামনের পথের পথযাত্রী হতে চান, তারা আমাদেরকে জয়েন করে ফেললে, খুব দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে বলে আমি আজকের সেশনটা শেষ করছি।